এখন আসা যাক রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ কি কি। রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশের সঙ্গে সঙ্গে এর কতগুলো বৈশিষ্ট্য আমরা নির্দেশ করতে পারছি। সাধারণত চারটি মুখ্য বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। একটি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র হবে না এবং একটি নির্দিষ্ট ভূখণ্ডের দরকার হবে, সেখানে একটি স্বাধীন সরকার থাকবে এবং সেখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী একজন থাকবে। এছাড়াও কেউ কেউ যেমন স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি, জাতীয়তাবাদকেও রাষ্ট্রের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত করে থাকেন। রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে প্রথমেই জনসমষ্টির কথা বলা যেতে পারে। প্রাচীন গ্রিসের নগরগুলোতে মূলত তিন ধরনের জনসমষ্টির উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে নাগরিক, মেটিক আর হচ্ছে দাস। অর্থাৎ প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে যারা রাজনৈতিক কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত, সেই অঞ্চলে জন্মসূত্রে নাগরিকরা ওই অঞ্চলে বসবাস করেন, তারা সকলেই হচ্ছেন নাগরিক। মেটিক বা আবাসিক বিদেশি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সূত্রে যারা এথেন্সের মতো নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, তারা ছিল মেটিক অর্থাৎ আবাসিক বিদেশি। দাসরা ছিল পরাধীন, সর্বপ্রকার অধিকার থেকে তারা সর্বতোভাবেই বঞ্চিত। এবং আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে এরকম অভ্যন্তরস্থ জনসমাজকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নাগরিক, বিদেশি ও প্রজা। রাষ্ট্রের সদস্য হিসেবে যাদের আইনগত স্বীকৃতি আছে, রাষ্ট্রের মধ্যে তারা সব রকম সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করে, যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তারা সকলেই হচ্ছে নাগরিক। আর যারা রাষ্ট্রের মধ্যে অন্য রাষ্ট্রের যেসব সদস্য থাকে, তারা হচ্ছেন বিদেশি। যেমন এখানে ধরা যাক ভারতবর্ষে বিভিন্ন দেশের হাই কমিশনার বা বৈদেশিক বিভিন্ন অফিস আছে, এই সমস্তগুলোই হচ্ছে তারা বিদেশি, অর্থাৎ তারা অন্য দেশের নাগরিক, তারা ভারতবর্ষে আছে। বিদেশি সরকার কর্তৃক শাসিত হলে কোনো দেশের জনগণ প্রজা বলে বিবেচিত হয়। জনসমষ্টির আয়তনও এই ক্ষেত্রে কিছুটা গুরুত্ব পায়। সাধারণত কোনো রাষ্ট্রের জনসমষ্টির আয়তন ক্ষুদ্র, বৃহৎ দুই ধরনেরই হতে পারে, যদিও এই সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য দেখতে পাওয়া যায়। অনেকের মতে বৃহৎ জনসংখ্যা কাম্য, কারণ তাদের মতে যুদ্ধের সময় বৃহৎ জনসংখ্যা বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও জনশক্তির ওপর রাষ্ট্রের সামরিক শক্তি, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার, দেশের অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করে। যদি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার উৎপাদনের পরিমাণের সঙ্গে ক্রমশ সামঞ্জস্যবিহীন হয়ে যায়, তখন কিন্তু সেই দেশে অর্থনৈতিক বিপর্যয় দেখতে পাওয়া যায়। এখন আসা যাক পরের পয়েন্টসে, নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। সাধারণত একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাষ্ট্র ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলা হয়। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনাই করা যায় না। যেমন পূর্বে মানুষ ছিল যাযাবর ধরনের, সেই সময়ের একটি সমাজ ছিল, গোষ্ঠী ছিল, একজন গোষ্ঠীপতি ছিল এবং গোষ্ঠীপতিদের নির্দেশ সকলে মান্য করে চলত। কিন্তু তারা যেহেতু যাযাবর হওয়ায় তারা তেমন রাষ্ট্র গঠন করতে পারেনি। তাই রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বলতে কোনো রাষ্ট্রের অভ্যন্তরস্থ ভূপৃষ্ঠকেই বোঝায় না, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের অন্তর্গত ভূভাগ, ভূগর্ভস্থ সমস্ত পদার্থ, নদ নদী, পাহাড় পর্বত, আকাশপথ, সমুদ্রের উপকূল সমস্তকেই
বোঝায়। সাধারণত বর্তমানে রাষ্ট্রীয় কর্তৃত্ব সমুদ্র উপকূলে কতটা হবে তার সীমানা নিয়ে সেই বিষয়েও যথেষ্ট মতপার্থক্য দেখতে পাওয়া যায়। সাধারণত বিভিন্ন দেশের ক্ষেত্রে এই সীমাটা বিভিন্ন, যেমন ফ্রান্স, ইটালি, কিউবা, বুলগেরিয়া, ভারত, রোমানিয়া প্রভৃতি 84টা রাষ্ট্রে সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলন কর্তৃক ঘোষিত 12 মাইলের নীতি মেনে নিলেও গ্রিস, তুরস্কতে 6 মাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি প্রভৃতি 3 মাইল পর্যন্ত সমুদ্রের জলভাগকে নিজেদের ভূখণ্ডগত জলভাগ হিসেবে চিহ্নিত করেছে। সাধারণত রাষ্ট্রীয় ভূখণ্ডের উপস্থিতি আকাশের 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বিস্তৃত করা হয়। তার ওপরের অংশ হচ্ছে মহাকাশ, সেই অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব সম্প্রসারিত হয় না। রাষ্ট্রের আয়তনের ক্ষেত্রে যারা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক তারা জানিয়েছেন যে রাষ্ট্র ক্ষুদ্র হলে একদিকে যেমন জনসাধারণের মধ্যে সহজে দেশপ্রেম এবং জাতীয়তাবোধ জাগ্রত করা সম্ভব, তেমনই গণতন্ত্র প্রতিষ্ঠাও সম্ভবপর হবে। আবার বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে অনেকেই জানিয়েছেন যে জনসংখ্যা বেশি হলে দেশের মধ্যে কর্মক্ষম লোকের অভাব হবে না এবং প্রাকৃতিক সম্পদের পূর্ণ সদ্ব্যবহার হবে, রাষ্ট্রীয় অগ্রগতি ত্বরান্বিত হবে। সরকার একটি রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। উইলবি জানিয়েছেন, সরকার হলো এমনই একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। আর্নারের মতে সরকার হলো রাষ্ট্রের এমন প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত, সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত এবং জনগণের স্বার্থ সুরক্ষিত হয়। সাধারণত সরকার বলতে কি বোঝায় সেই বিষয়টি আগে জানা দরকার। সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে বোঝায়। অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটি সমগ্রভাবে সরকার, সেটি সম্পূর্ণভাবে সরকারের ওপরই নির্ভর করে। অর্থাৎ কোনো দেশে আইনগত সুরক্ষার জন্য আইন বিভাগের প্রয়োজন হয়, দেশের শাসন কার্য পরিচালনার জন্য শাসন বিভাগ এবং দেশে বিচারাদি এছাড়া আইন সংক্রান্ত বিষয় প্রভৃতি প্রণয়ন করার জন্য একটি বিচার বিভাগেরও প্রয়োজন দেখতে পাওয়া যায়। বর্তমানে অবশ্য বিভিন্ন ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেমন সংসদীয় সরকার, একনায়কতন্ত্রী, গণতান্ত্রিক সরকার। বর্তমান দেশের সরকারগুলিকে সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করা যায়: বুর্জোয়া গণতান্ত্রিক সরকার আর সমাজতান্ত্রিক সরকার। যেমন গণসাধারণতন্ত্রী চীন, কিউবা, ভিয়েতনাম প্রভৃতি দেশের সরকার সমাজতান্ত্রিক সরকার। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশের সরকার বুর্জোয়া গণতান্ত্রিক সরকার। সরকারের কার্যাবলী। সরকার হলো রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব আমরা কখনোই কল্পনা করতে পারি না। সরকারের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে জনগণ সুস্থভাবে, সুন্দরভাবে পরিপূর্ণ এবং সমস্ত রকম অধিকারপ্রাপ্ত অবস্থায় থাকে এবং জীবন ধারণ উপযোগী সমস্ত রকম উপাদান পেতে পারে। 19 শতাব্দীতে সরকার তথা রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকীর্ণ পরিসরের মধ্যে আবদ্ধ রাখার জন্য প্রচার হয়েছিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এরপরে আবার সেই সময় আভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা করাই ছিল রাষ্ট্রের প্রধান কাজ। পরবর্তীকালে জনকল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ রাষ্ট্র দেশের জনগণকে সর্বতোভাবে সাহায্য করবে
এবং বিভিন্নভাবে তাদের কল্যাণের আর কি চেষ্টা করবে। এবং তখন সেক্ষেত্রে সরকারের কর্মকাণ্ডের পরিধি যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশে আবার সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত রাষ্ট্রের সর্বব্যাপী বিকাশের ক্ষেত্রে ওইসব সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হয়। এখন আসা যাক সার্বভৌমিকতা পয়েন্টসের ওপর। সার্বভৌমিকতা বলতে কি বোঝায়, সার্বভৌমিকতার প্রকারভেদ প্রভৃতি বিষয় সম্পর্কেই আমরা এখন আলোচনা করব। রাষ্ট্রের একটি অন্যতম উপাদান হিসেবে সার্বভৌমিকতাকে বলা যায়। সার্বভৌম শক্তি ছাড়া রাষ্ট্র সমস্ত জনগণ একত্রিত হতে পারে না। সাধারণত একটি সুপ্রিম পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা একজন ব্যক্তি বা কয়েকজন জনপ্রতিনিধির হাতে অর্পিত থাকে এবং তাদের নির্দেশ সমাজের অন্যান্য জনগণ মান্য করে চলে। রাষ্ট্র সার্বভৌম এই কথাটির অর্থ হল সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব আছে। আইনের মাধ্যমে রাষ্ট্রের এই চূড়ান্ত ক্ষমতা প্রকাশিত হয় বলে প্রতিটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান সেই আইন মেনে চলতে বাধ্য। অধ্যাপক গেটেল সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন। সার্বভৌমিকতার প্রকারভেদ। সাধারণত আমরা দুই ধরনের সার্বভৌমিকতা দেখতে পাই, একটি আভ্যন্তরীণ সার্বভৌমিকতা আর একটি বাহ্যিক সার্বভৌমিকতা। আভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হল রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের আইনি চূড়ান্ত, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকার নিজেও আইনের ঊর্ধ্বে নয়। অর্থাৎ এখানে আইনি সর্বশেষ কথা বলে কোনো ব্যক্তি এই আইনের ঊর্ধ্বে নয়, আইনের দ্বারাই সকল কার্য পরিচালিত হয়, রাষ্ট্রীয় আইনই চূড়ান্ত এবং অভ্রান্ত। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থাকাকে বোঝায়। যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না। কিন্তু বর্তমানে আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অসীম নয়। আভ্যন্তরীণ ক্ষেত্রে সমাজের প্রচলিত প্রথা, রীতিনীতি, ধ্যান ধারণা, জনমত প্রভৃতিকে কোনো সার্বভৌম শক্তি উপেক্ষা করতে পারে না। ঠিক তেমনি আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি কার্যকর করতে গিয়ে প্রতিটি রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা বেশ কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। স্থায়িত্ব। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা স্থায়িত্বকে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন। তাদের মতে যে রাষ্ট্রের স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন কখনোই বলেন না। শোষণের হাতিয়ার হিসেবেই তারা রাষ্ট্রকে দেখেছেন। শ্রেণীহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। অনেকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতিকে রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য বলে বর্ণনা করেছে। অনেকে জাতীয়তাবাদের বন্ধনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। তাদের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমাজ যদি জাতীয়তাবাদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ না হয় তাহলে কখনোই রাষ্ট্র গড়ে উঠতে পারে না। সুতরাং আজকে দেখা গেল যে আমরা কয়েকটি বিষয় সম্বন্ধে পড়লাম। রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে, সেই সম্পর্কিত বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তারা রাষ্ট্র গঠনকে প্রভাবিত করে প্রভৃতি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।